বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি। সেই যে আমার জন্মের আগের থেকে আর শিশুকাল থেকে বাইরে ওঠার গল্প, গ্রামের গল্প, নদীর গল্প, পাহাড়ের গল্প, তারপরে দুঃখ সুখের গল্প, না খেয়ে থাকার গল্প, কত কষ্ট করে জীবনযাপন করার গল্প। এরপরে আসছেন সুখের গল্প, অর্থাৎ এই যে পাকিস্তানের সময় এত কষ্ট ছিলাম আর এখন সুখ কি সুখ, মানে কাপড় চোপড় খাবার দাবার পৌঁছে যাচ্ছে আর তখন খাবার পাইনি, এইসব গল্প। তারপরে মুক্তিযুদ্ধের গল্প, আমার বাবা মার গল্প, আল্লাহর রহমতের, আল্লাহর সৃষ্টি। আমরা আল্লাহকে স্মরণ রাখলে, মা বাবার দোয়া থাকলে কি হয়, কি করা যায়, সেই সব সন্তান কত ভালো কামিয়াব হয়, এই নিয়ে যে গল্প আপনাদের সামনে, বা মুক্তিযুদ্ধ নিয়ে গল্প, মুক্তিযুদ্ধ করেছি বা ট্রেনিং করতেছি, সেসব গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। আশা করি আপনারা আমার গল্পটা মনোযোগী হয়ে শুনবেন। শুনছেন এর আগের পর্বগুলা, অনেকেই শুনছেন, সার্ভিস দিচ্ছেন, লাইভ দিচ্ছেন, আপনাদেরকে ধন্যবাদ। আর সামনের দিকে আরও শুনবেন এই বলে আমি গল্প শুরু করছি। যাই হোক, সেই যে ট্রেনিং সেন্টার ভারতে তুরাক মেঘালয়, সেই গভীর জঙ্গলের পাশে ঝর্নার সাইডে ট্রেনিং সেন্টার, সেখানে ট্রেনিং হয়। তা আমাদের মনে করেন অলরেডি 4টে অস্ত্র ট্রেনিং হয়ে গেছে। 3টা রাইফেল, একটা স্টেন গান, ব্রিটিশ স্টেন গান, ছোটো লেভেল ছিল। আর এখন শুরু হয়েছে SMG, রাশিয়ানের, যেটা যে আমাদের বাংলাদেশে দেখুন এরকম ছোটো ছিদ্র ছিদ্র জালির মতো এতটুকু ছোটো, হ্যাঁ, এটা SMG বলে। এটা একটা ম্যাগজিনটা একটা চিকন হয়, ম্যাগজিনটা 30টা রাউন্ড বলা যায়। 30টা বলতে গেলে খুব শক্ত, কষ্ট হয়। 28টা বললে ইজি বলা যায়। তো এটা ব্রাশ ফায়ার চলে, সিঙ্গেল ফায়ারও চলে, অটো। আপনার এটা একবার খালি এটা দিয়া টাইগার টান দিবেন, 30টা রাউন্ড চলে যাবে। হ্যাঁ, যাক, এই স্টেন গান আর আমাদের এই SMG ট্রেনিং শুরু হইলো। এটা রাশিয়ান অস্ত্র ছিল। ওই যে পাহাড়ের উপরে আমাদের ট্রেনিং সেন্টার, সেই পাহাড়ের উপরে ওঠা কত কষ্ট, বহুত উচ্চতা। হ্যাঁ, তার মানে ওই যে একটু কাটা থাক, মাটি কুপ দিয়ে দাগ দিয়ে ওটাতে উঠছে, পাড়া দিয়ে উঠো, পাও স্লিপ করে পড়লে একেবারে গেল। যার জন্য একজনের হাত একজনের ধরে উপর দিকে উঠতে হয়। তো এই অবস্থায় উঠলে পরে ট্রেনিং শুরু হইলো। ওই অস্ত্রটার সম্বন্ধে বোঝাইলো, এটা কী নাম, এটা কী কাজ করে, কতটুকুর ভিতরে কাজ করবে, কটা গুলি মারা যায়, এটার একটা গুলির লেন্স 300 গজ, এই 300 গজের ভিতরে কাজ করবে। হ্যাঁ, বাস নজদিক মানে কাছাকাছি সামনাসামনি বললে এটা খুব ভালো কাজ করে। এটা ব্রাশ মারা যায়, ব্রাশ ফায়ার চলে। এই অবস্থায় এটা শিখাইলো। তো ওইটা মনে করেন যে আমাদেরকে ভালো করে শিখায় টিকে 2 দিনের দিনে ওটা ফায়ারিং হবে। তো আমাদেরকে ছুটি দিল, আমরা ক্যাম্পে ওই 1:30টার দিকে, 1টার দিকে, বাস রেস্ট। যাই, একটু রেস্ট নিয়ে গোসল করি, জন্নায় গিয়ে গোসল করি, কাপড় চোপড় দিয়ে খাবার দাবার খাই, লাইন দিয়ে খাবার নিই, নিয়ে খাবার খাই আর রেস্ট নিলে 4টে বাজে আবার কলিং বাসি হুইসেল মারে। বাসি হুইসেল মারলেই সব তাবুর থেকে দূরে বাড়িতে হয়, রেডি ভাইয়া কলিং 3 লাইনে চলো, রাইট করতে মাঠে যাওয়ার বড় মাঠ আছে একটা, সেই মাঠে চলো। সেই মাঠে যায়, বাস পিটি পেরে শুরু হয়ে গেল, ডাইন বাম, হ্যাঁ, লেফট টুল, রাইট টুল, অ্যাবাউট টার্ন, মার্চ, ডবল মার্চ, হ্যাঁ, এই মনে হয় ঘন্টা করে ফেলে বাস থামাই আমাদেরকে বোঝানো শুরু করলো, মানে যুদ্ধ সম্বন্ধে কী করতে হবে বা আমাদের কী করণীয়, কীভাবে আমরা যুদ্ধ করবো, কীভাবে চলবো, কীভাবে কী করবো, এইসব সম্বন্ধে ওখানে ব্রিফ দেয়। তারপরে জাতীয় সঙ্গীত গাওয়ায় লাস্টে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই জাতীয় সঙ্গীতটা গাওয়ার পর আমাদেরকে ছুটি দিয়ে দেয়, তখন সন্ধ্যার আগে দেয়া আয়া বাস। আবার যদি গোলাবালু শরীরে বেশি করে আবার গোসল করি, কেন এই পাশেই ঝর্ণা আছে, বিরাট বড় ঝর্ণা, পানি একদম টলটলা, কলের পানি চেয়েও ভালো পানি, প্রায় পাত্রের ভিতর থেকে পানিগুলো বেরিয়ে আসে, খুব ভালো পানি।
ওই পানি খাই, ওই পানি গোসল করি, ওই পানিটা পাক করে, খুব ভালো পানি। মনে হয় যে আবার ওই খাবার জন্য লাইন দিই, প্লেট আর মোবিলিয়া ওই খাবার দেয়, প্লেটে করে নিয়ে আসি, আইনে খাইয়া রাত্রি ঘুমাই, এই অবস্থা। পরের দিন আবার সেইটা নিয়ে আবার সেই পাহাড়ে সকালে 9টার সময় উঠি, নাস্তা খাইয়া উঠলে এই একটা বন্ধু আবার ওইটা শিখায় বললো যে ফায়ারিং করাবে পরের দিন, এই SMG। তো পরের দিন আমাদেরকে ফায়ারিং নিল, তো 5 রাউন্ড করে শহরে 5 রাউন্ড করে ফায়ার করাইতো, 5 রাউন্ড করে ফায়ার করাইতো আর কি। এই 5 রাউন্ড করে ফায়ার করে আর ক্যাম্পাসে আসলাম, আইসা গোসল গোসল করে খাইয়া রেস্ট নিলাম। নেওয়ার পর আমাদের আবার বিকালে সেই হোলিং, এই অবস্থা চলছে আমাদের জীবনটা। এই যে SMG ওই দিন ফায়ারিং করলাম, করার পর এইটা শিখা হয়ে গেল, শিখা এই আমাদের SMG ফায়ারিং শেষ, নতুন অস্ত্র দিবে। যাই হোক, আমি একটু অন্যদিকে দুটো কথা বলবো আপনাদেরকে বর্তমান নিয়ে। বর্তমান আমরা এত সুখ আল্লাহ আমাদেরকে দিচ্ছে যে আল্লাহ কিভাবে যে এত সুখ দিল বাঙালিকে কল্পনা করে পাই না। আমরা আমাদেরকে কোনো লিপসা নাই মুক্তিযোদ্ধাদের, আমাদের বাড়ি গাড়ির দরকার নাই, বাড়ি গাড়ি নাই, আমরা এটা চিন্তাও করি না। আলহামদুলিল্লাহ আমরা দেশ স্বাধীন করতে পারছি, এতেই আমরা শান্তি। আর স্বাধীন না করতে পারলে আজকে কোথায় থাকতাম? এক প্রশ্ন। 2 হলো আপনারা স্বাধীন দেশের নাগরিক। 3 বাংলা ভাষা, এই ভাষার জন্য মানুষ জীবন দিছিল, রক্ত দিছিল, সেই ভাষা আপনারা, সেই ভাষা আজকে শিক্ষিত আপনাদের বাঙালি, বাংলা ভাষায় কথা বলা, বাংলা আমার দেশ, বাংলা আমার ভাষা, সব এই স্বাধীনতা, মুক্তিযুদ্ধ 52, 69, 70 নির্বাচন, 71 মুক্তিযুদ্ধ, সবই বাঙালির নির্যাতন নিপীড়নের থেকে মুক্তির আন্দোলন, যুদ্ধ ছিল। আপনারা ভুলে যাচ্ছেন, মানুষ এই দেশে চিকিৎসাবিহীন না খাইয়া জীবন দিত, মারা যেত, মানুষের কাজ পাইত না। আর আজকে খাবার পয়সা যাচ্ছে, কাপড় ঘর ভর্তি, জায়গা হচ্ছে না, জুতার জায়গা হয় না। হ্যাঁ, আজকে একটা রিক্সাওয়ালাকেও দেখলে মনে হয় সে ডেলি 1000 টাকা ইনকাম করে, মাংস কিনে, মাছ কিনে, তরকারি কিনে, ভাত খায়, কত ভালো, এতেই আমরা সুখী। কিন্তু একটা কথা আছে, এই কথাটা বলার পিছনে কারণটা হইল আজকে এই দিনে মুক্তিযোদ্ধাদের নিয়ে যেসব কথাবার্তা বলা হচ্ছে, আপনারা কি একবার চিন্তা করছেন যে 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করা, খায়া না খায়া, কত কষ্ট করে 30 লক্ষ মানুষ মারা গেছে এই দেশে, সেই মুক্তিযুদ্ধরে হেয়পূর্ণ করা, ছোট করার জন্য আপনারা বিভিন্ন রকমের বক্তব্য, বিভিন্ন রকমের কথা বলতেছেন বাঙালি হইয়া। এটা বিদেশিরা বললেও মানাই তো, বাংলাদেশের মানুষ আপনারা বাংলা মায়ের জন্ম নিয়েছেন, বাংলা মায়ের ঘরে, এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে খাইয়া সেই মুক্তিযুদ্ধের কথা অস্বীকার করার চেষ্টা করেন, তাদেরকে অপূর্ণ করেন, ছোট করেন। এর চেয়ে দুঃখজনক ব্যাপার আর নাই। আপনাদের বিবেক বুদ্ধি কোথায় গেছে? নিজেদের কাছে প্রশ্ন করেন, কি বলেন আপনারা? সেই 47-এ যুদ্ধ হয়েছে, জুলাই 24-এ যুদ্ধ হয়েছে, আর কি হয়েছে? হ্যাঁ, এই গল্পগুলো করতে করতেন যদি মুক্তিযুদ্ধ না হতো। আর সে কোথায় মিছিল করতেন, কোথায় মিছিল করতে যেতেন, মিটিং করতে গেলে তো গুলি করে মেরে নিচ্ছে পাকিস্তানিরা। সেই কাজটা তো আমরা করে দিচ্ছি, মুক্তিযুদ্ধ করে আপনাদেরকে কথা বলার অধিকার করে দিচ্ছি। কারণ আপনারা রাজনীতি করেন, আপনারা ব্যবসা করেন, আপনারা চাকরি করেন, আপনারা সব করেন, আপনারা গাড়ি কিনেন, আপনারা প্লেন কিনেন, আপনারা সব। কিন্তু আমরা মুক্তিযোদ্ধারা আপনাদের দেশ দিচ্ছি, এটা স্বীকার করবেন, মুনাফিকি কেন? আপনাদের কাছে অনুরোধ, মুক্তিযোদ্ধার সম্মান করে কথা বললেন, মুক্তিযোদ্ধার শ্রদ্ধা করে কথা বললে রাজনীতি করেন, অসুবিধা নাই। কেন, রাজনীতি তো সবাই করার অধিকার আছে, সবাই করবেন। কিন্তু মুক্তিযুদ্ধ যে হয়েছে এটা অস্বীকার করে রাজনীতি করবেন, কোন দেশ থেকে আসছেন আপনারা? আর যদি বাংলাদেশের থেকে,
বাংলা মায়ের গর্ভের থেকে জন্ম নিয়ে এই কথা বলেন, তাহলে লজ্জা হওয়া উচিত আপনাদের। এটা বিদেশিরা বলতে পারে, বিদেশিরা বললে মানানসই হইতো। আপনাদের কাছে অনুরোধ, এই ভুল কথা আর জীবনে বলবেন না, মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করবেন, সম্মান করে কথা বলবেন, তাতে আপনাদের সম্মান বাড়বে। আমার আজকে এই কথাগুলো অনেক দুঃখের সহিত বলতে হচ্ছে যে বিভিন্ন রকম আলোচনা হয় মুক্তিযোদ্ধারা শুরু করার জন্য। হ্যাঁ, 47, মাঝখানে 24, মাঝখানে নাই। ঠিক কথাগুলো বলতেন কর্তিকা, সেই কথা বলার অধিকার মুক্তিযোদ্ধারা আপনাদেরকে আইনা দিছে। স্বাধীনতা আইনা দেওয়া মানে আপনার অধিকার পাইছেন, যা ইচ্ছে তাই করতেছেন। যাক, আবারও আপনাদেরকে অনুরোধ করা যে আপনারা এই ভুল কথাগুলো বলবেন না, মুক্তিযোদ্ধাদের অসম্মান করে শুরু করে কথা বলবেন না, মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করবেন। মুক্তিযোদ্ধারা আর কিছু চায় না আপনাদের কাছে, মুক্তিযোদ্ধারা রাজনীতিও করতে চায় না, মন্ত্রী হইতে চায় না, আপনার করে পিঠা দেবেন, আপনার লোক সংগ্রাম করতে চায় না। তবে আমরা চাই আপনারা দেশটা ভালোভাবে চালান, গণ্ডগোল না করা, শান্তি ফিরিয়ে আনেন। এই বলেই আমি আমার এই পর্বের থেকে দুঃখ বেদনার কথা এই পর্বে আমি রাইখা আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।